বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অর্থ বছরের প্রথম ৩ প্রান্তিকের মধ্যে ৬০% অর্থ খরচ করতে না পারলে শেষ অর্থাৎ চতুর্থ প্রান্তিকের অর্থচার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সব মন্ত্রণালয় ও বিভাগের উদ্দেশ্যে এ নিয়ে সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পরিপত্রে বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলো বর্তমানে এমনভাবে বাজেট বাস্তবায়ন করছে যে এতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা যাচ্ছে না। অর্থবছরের প্রথম প্রান্তিকে বাজেট বাস্তবায়নের গতি ধীর হচ্ছে, যার ধারাবাহিকতা দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকেও থাকছে। বাজেট বাস্তবায়নের হার বেশি দেখা যায় চতুর্থ অর্থাৎ শেষ প্রান্তিকে গিয়ে। এ কারণে সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না। ওই পরিপত্রে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতির চিত্র জানতে চাওয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ১% বাস্তবায়ন হয়নি। পরিমাণের দিক থেকে জুলাইয়ে খরচ হয়েছে ১,৬৪৪ কোটি টাকা। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। এতে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার $.6502 থেকে কমিয়ে $.633 নির্ধারণ করা হয়েছে। এর আগে গত আগস্টে বাড়ানো হয় জেট ফুয়েলের দাম। সে সময় প্রতি লিটার জেট ফুয়েল ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়। পুঁজিবাজারে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের বন্ডে সংশোধনী আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এ লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা 2021-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে সংস্থাটি। এখন এই খসড়া সংশোধনীর উপর জনমত নেওয়া হবে। বুধবার অনুষ্ঠিত BSECর ৯৭২তম কমিশন সভায় এই খসড়া প্রস্তাব অনুমোদিত হয়। পরে BSECর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই বন্ড তথা সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বিধিমালায় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। পুঁজিবাজারের খবর জানাতে এবারে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেনের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সুমনা, আমি সকাল থেকে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসে দেখেছি। এখানে যারা পুঁজিবাজারে লেনদেন করছেন, সাধারণ যারা ক্রেতা বিক্রেতা, তাদের ভিতরে আসলে তেমন সন্তোষজনক কোনো কিছু আমরা দেখিনি। মানে এই মুহূর্তে তারা যে খুশি হওয়া বা সুখবর কোনো কিছু তাদের মধ্যে আমরা পাইনি। তবে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক যিনি সাইফুর রহমান মজুমদার, তার সাথে আমি কথা বলছিলাম। তিনি আমাকে তাদের বেশ কিছু নতুন পরিকল্পনা এবং ঢেলে সাজানোর যে পরিকল্পনা সেটি সম্পর্কে আমাদেরকে কথা বলেছেন, এবং এই মুহূর্তে আমি তার কাছ থেকে সরাসরি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আমরা কথা বলছি ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার। একটু বলবেন আপনাদের নতুন পরিকল্পনাগুলো কি এবং কোন কোন সুখবর আসলে আমরা পুঁজি বাজারে যারা ক্রেতা বিক্রেতা তাদেরকে দিতে পারছি? বাজার কাঠামোর স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য আপনারা জানেন সরকার এবং কমিশনের উদ্যোগে কিছু কার্যক্রম চলছে। বিশেষ করে রেগুলেটরি কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন আসছে। বেশ কয়েকটি ইম্পর্টেন্ট রুল, বিশেষ করে পাবলিক ইস্যু রুল, মার্জিন রুল, এগুলোতে পরিবর্তন আসছে। এগুলোতে চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে আমরা ইনপুট দিয়েছি। পাশাপাশি চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে আমরা মনে করি যে বাজারে সকল ধরনের বিনিয়োগকারীর পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য বাজারে ডাইভার্সিফিকেশন দরকার, নতুন নতুন প্রোডাক্ট আনা দরকার। সেই লক্ষ্যে চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে ডেরিভেটিভস পণ্য যাতে বাংলাদেশের মার্কেটে আনা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সেই ডেরিভেটিভসের মধ্যে প্রথম কমোডিটি ডেরিভেটিভস নিয়ে আমরা বাজারে পণ্য বৈচিত্র্য আনানোর জন্য যাত্রা করব ইনশাআল্লাহ, আশা করছি। এবং আগামী বছরের মধ্যেই
চিটাগাং স্টক এক্সচেঞ্জ একটি মাল্টি অ্যাসেট এক্সচেঞ্জ হিসেবে পরিণত হবে, এবং আমরা যদি সেটা প্রপারলি বাস্তবায়ন করতে পারি, তাহলে বাজারে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের যে চাহিদা, প্রপার ডাইভার্সিফিকেশন এবং রেগুলেটরি কাঠামোর স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, সে লক্ষ্য অর্জিত হবে। সুমনা, শুনছিলেন আমরা যে সকাল থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউসে অসন্তোষ দেখছিলাম ক্রেতা বিক্রেতাদের, যারা পুঁজি বাজার নিয়ে আসলে যাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের সে অসন্তোষ হয়তো সামনের যে পরিকল্পনা আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখেছি, তাদের হয়তো সে অসন্তোষ কাটিয়ে উঠবে এমনটাই আশা করছেন এখানকার যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন তিনি। এবং সাধারণ যারা পুঁজি বাজারে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছেন, তারাও চায় আসলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যথাবিহিত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অবস্থা সেটি থেকেও যেন কাটিয়ে উঠতে পারে। সাধারণ মানুষের যে পুঁজিগুলো এখানে তারা দিয়ে রেখেছেন, সেগুলো যেন তাদের স্বপ্নের দুয়ার পৌঁছতে পারে এমনটাই তারা আশা করছেন। এবং পুঁজিবাজারের যে ধস, পুঁজিবাজারের যে অসন্তোষ, সেটি যেন কাটিয়ে উঠতে পারে, এই ব্যবস্থা যেন যথাযথ কর্তৃপক্ষ করেন এমনটাই আমাদের মাধ্যমে জানিয়েছেন। সুমনা, আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আসলে প্রত্যেকটা ব্রোকারেজ হাউসে দেখেছে যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন, তারা সেই আশা নিয়ে আসলে কাজ করে যাচ্ছেন এবং সেই আশা নিয়ে তারা অপেক্ষা করছেন তাদের যে পুঁজি, সেই পুঁজিগুলো উঠিয়ে আনার জন্য। আজকে এই ছিল আমার কাছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে তথ্য, সার্বিক তথ্য, সবকিছু আপনার মাধ্যমে আমি জানিয়ে দিলাম দর্শকদেরকে। সুমনা। রুনা, আপনাকে ধন্যবাদ। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন অনেক জেলে। সামনে আসছে আবার ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। এ অবস্থায় জেলেদের কপালে চিন্তার ভাঁজ। ভোলা সদর উপজেলার তুলাতলী মাছঘাট এলাকার জেলে দুলাল মাঝি নদীতে যাবেন মাছ শিকারে। স্রোতহীন সরু খাল পেরিয়ে ট্রলারটি এগোচ্ছে উত্তাল মেঘনার দিকে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দীর্ঘ সময় জাল ফেলে অপেক্ষার পালা। কিছু সময় পর পর জালে উঠছে দু একটি রূপালী ইলিশ। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুলাল মাঝির কপালে চিন্তার ভাঁজ। নদীতে আসার পরে দেখতে হয় যে আমার 500 হাত কিংবা 5000 হাত জাল আছে, আমি জালটা ফালাইতে পারুম কিনা, অন্য অন্য জেলা আছে কিনা, তাদের জাল চায়া আসল চায়া যে হতের হিসাব করিয়া যে এই হতের থেকে খেয়াল হইলে আমি সামনের জেলাটা পামু কিনা। শুধু দুলাল মাঝি নয়, এমন অবস্থা প্রায় সব জেলেরই। মাছ বিক্রির টাকায় ট্রলারের তেল খরচও উঠছে না। মাছ তো এই সিজন কম, 20,000 টাকার বাজার লয়ে গেছি, মাছ বেচে 15,000 টাকার। বহুত টাকা দেয় না, সাবার লইয়া। এভাবেই কাটছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা লক্ষাধিক জেলের জীবন। হতাশা ও মহাজনের ঋণের বোঝায় ডুবে আছেন তারা, যেন কোনো রকমে চলছে তাদের সংসার। জাল তোলে, জাল সুতায় দেন, ওই তখন বইয়া থাকি। নদীর মাছ টোটালি কম। পর্যাপ্ত ইলিশ না পাওয়ার প্রভাব পড়েছে মাছ ঘাটগুলোতেও। একসময়ের ব্যস্ত ঘাটে নেই হাঁক ডাক, আছে শুধু শুনশান নীরবতা। সবাই খুবই বিপাকে আছি, মানে কোনো মাছই নেই। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তন, নদীতে ডুবোচর এবং পানি দূষণের কারণে ইলিশের সংকট দেখা দিয়েছে। ইলিশের ভরা মৌসুম শুরু হয় সাধারণত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকে। গত 2-3 বছরের তুলনায় কিন্তু ইলিশ নদীতে একটু কম আছে, যেন কিন্তু একটু চেঞ্জ হয়েছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে। দ্রুত সংকট কেটে যাবে এবং জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাবে বলেও আশা তার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে এনবিআরের গোয়েন্দা সেল সিআইসি। বুধবার এই লকার জব্দ করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। বাংলাদেশ ব্যাংক বলছে কারো অনুপস্থিতিতে লকার ভাঙার আইন নেই, তবে এনবিআর জানিয়েছে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার সকালে লকারটি জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের গোয়েন্দা সেল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। জানা গেছে ওই শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানার নামে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যেখানে যৌথ নামে 44 লাখ টাকা এবং শেখ হাসিনার একক নামে 12 লাখ টাকার এফডিআর রয়েছে। পূবালী ব্যাংকের ওরা আমাকে তো আর ক্লিয়ার করতে পারে, সেটা ক্লিয়ার করলো, সেটা বলেছে শুধুমাত্র ওখানে যে লকার আছে এটা নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে কারো অনুপস্থিতিতে লকার ভাঙার সুযোগ নেই, এটি করতে হলে আইন সংশোধন করতে হবে। এটা হচ্ছে যেমন এখন কোনো কিছু যদি হয় তাহলে আদালতের নির্দেশনা লাগবে। ব্যাংক কোম্পানি আইনে সরাসরি বলা নেই, এখানে কোনো কিছুই না হলে কি করবে সেটা আর বলা নেই। সেটা হচ্ছে
মানে প্রচলিত আইনে যেটা হয় সেটা করেন। প্রচলিত আইনে এটা হচ্ছে কোনো একটা জিনিস যদি করতে হয় একজন ম্যাজিস্ট্রেটকে সামনে নিয়েই করতে হয়। এনপিআর চেয়ারম্যান জানিয়েছেন শেখ হাসিনার লকারের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা আয়কর আইন অনুযায়ী আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী। আর কি কোথাও যাওয়া হবে? আজকে তো একটা পাওয়া গেল নাকি? আমার ধারণা গোয়েন্দারা ভালো করতে হবে। জব্দ করা লকার সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদে।